আয়োজিত দারুস সালাম থানা অন্তর্গত 10 নং ওয়ার্ডে আজকে কর্মী সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক দারুস সালাম থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনির ইসলাম মনির আজকের এই কর্মী সভার সুন্দর করে সঞ্চালনা দায়িত্ব পালন করছেন। দারুস সালাম থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মুর্তুজা মিলন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা মনির ইসলাম স্বপন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুব দলের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত এবং যুগ্ম আহ্বায়ক নবগঠিত কমিটির তানভীর আহমেদ ইকরাম আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা ঢাকা মহানগর উত্তর যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক যিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে তার একটি চোখ হারিয়ে ফেলেছেন সেই বন্ধু সালেহ আহমেদ চৌধুরী মানিক উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুব দলের নবগঠিত কমিটির সদস্য ইলিয়াস ফকির উপস্থিত আছেন। মামুন মোল্লা রতনুল ইসলাম বাড়ি উপস্থিত আছেন। সজীব উপস্থিত আছেন। জুয়েল সহ আমার সামনে উপস্থিত 10 নং ওয়ার্ডের যুব দলের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের সামনে উপস্থিত আছেন রূপনগর থানা যুব দলের সম্মানিত সদস্য সচিব হাজুল ইসলাম রাজীব সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, 3 ঘন্টা যাবৎ আপনাদের এই ওয়ার্ড সমূহ এবং থানা সহ ঢাকা মহানগর উত্তর যুব দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। প্রিয় নেতৃবৃন্দ, গত 16 বছর এই স্বৈরাচারী সরকার যে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এই দারুস সালাম থানা যুবদল দারুস সালাম থানা প্রতিটি ওয়ার্ড কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে আমি জানি। কারণ এই থানায় এই 3টা থানায় দারুস সালাম, মিরপুর এবং পল্লবী থানার অন্তর্গত ঢাকা 14 আসন গঠিত। এই 14 আসনে আসলাম নামে একটা নরপিশাচী ছিল যে সে এমপি হিসেবে ছিল। আপনারা জানেন আওয়ামী লীগের প্রথম পিরিয়ডে সে ঘোষণা করেছিল গাবতলী থেকে গুলিস্তান থেকে একটি সে ফ্লাইওভার গঠন করিবে। এই বক্তব্য দেওয়ার পর সে তার দলের সাংগঠনিক ভাবে কিন্তু সে বরখাস্ত হয়েছিল এবং 3 মাসের জন্য তার এমপি পদ কিন্তু চলে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা সে কামিয়েছিল, যার কারণে সে এই গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত তার ফ্লাইওভার ঘোষণা করেছেন। তিনি আজকে তিনি কোথায়? এই এত টাকা পয়সা কামিয়ে কি লাভ? আজকে দেখেন সে কিন্তু চলে গেছে, আখ্যা সে চলে গেছে। এই হাজার হাজার কোটি টাকা কামিয়ে কি লাভ? যে দেশের জনগণ তাকে ভূমিদস্যু বলে, যে দেশের জনগণ তাকে, যে এলাকা জনগণ তাকে নানা ধরনের টাইটেল দিয়ে থাকে, এই টাকা দিয়ে কি লাভ? এই দীর্ঘ 16 বছর আপনারা যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, এখন কি ভালো আছেন আপনারা? এখনো কিন্তু ভালো নাই। কারণ যে দায়িত্ব বিএনপির উপরে পড়েছে, আপনারা সবাই কিন্তু বিএনপি নেতা এবং কর্মী। আপনারা কিন্তু এখন শান্তিতে কিন্তু বসবাস করার কথা ছিল ঘরে, কিন্তু শান্তিতে কিন্তু আপনারা নেই। আপনারা কিন্তু সকালে নাস্তা দুপুরে করেন, দুপুরে লাঞ্চ করেন, রাতে খাওয়া কিন্তু ঠিক নাই। কারণ এই দেশকে সুসংগঠিত করতে হলে অগণিত পরিশ্রম আপনাদের করতে হচ্ছে। আগে যে পরিমাণ মিটিং করতে যাচ্ছে 100 মিটিং কিন্তু এখন করতে হচ্ছে। কারণ এই দেশের মানুষ
এখন কোথাও যাওয়ার জায়গা নাই, আসে কার কাছে? আপনার কাছে। জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আশ্রয় নিতে আসে, নানান সমস্যা নিয়ে আসে। থানায় গেলে কিন্তু বিচার পায় না, কারণ বর্তমান ঢাকা বাংলাদেশের অবস্থা কি পরিমাণ বিরাজ করতে আপনি দেখতেছেন। কোথাও কেউ কিন্তু শান্তিতে নাই, বাসা বাড়িতে লুট হচ্ছে। ওই আওয়ামী লীগ দুষ্কৃতকারী দেরকে নিয়ে নতুন সংগঠন করে তারা আবার ডিক্লেয়ার দিচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে, তাদের বাসা অস্ত্র আছে করে বিভিন্ন এলাকায় যারা এলাকায় স্বয়ংসম্পূর্ণ, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তাদের বাসা টার্গেট করে করে ডাকাতি করছে। কারা করছে? তারা ডাকাতি। এই ফ্যাসিবাদী দোসররা কিছু ভুইপোর সংগঠন নামে নতুন সংগঠন করে তাদেরকে সাথে নিয়ে যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ তাদের বাসায় ঢুকে ঢুকে আওয়ামী লীগের অস্ত্র আছে বলে বলে ডাকাতি করছে আওয়ামী লীগের বাসায়, যারা বিএনপি নেতা কর্মীদেরকে হয়রানি করে এবং বলছে কি আওয়ামী লীগ নিধন নামে তারা রাজপথে নেমেছে। তা কি সত্যি ভাই? সত্যি না। কারণ এলাকায় দেখেন, আমার এলাকায় কয়দিন আগে ডাকাতি হয়েছে, ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে। এলাকায় বিভিন্ন এলাকায় এরপরে এইভাবে ডাকাতি হচ্ছে। এগুলি প্রতিরোধ করতে হবে বন্ধুরা, এগুলি আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আইন শৃঙ্খলা বাইরে, আইন শৃঙ্খলা ব্যতীত যদি কেউ বাসা হানা দেয়, যেই হোক, তাকে আপনার এলাকার মানুষজন ধরে যা মন চায় করবেন, তারপর থানায় দিবেন। দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছে। আপনারা দেখেন এখন কি হয়, কি এমন সময় যে এখন বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙতে হবে? এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার বলে বলে নির্বাচন কিন্তু পিছাচ্ছে। কি কারণে? যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম, সে গণতন্ত্র প্রতিষ্ঠা কি হয়েছে? সে গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই। আমরা যে ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য জনগণকে যে আশা দিয়েছিলাম, 16 বছর রাজপথে খেটেছি, আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, অগণিত নেতাকর্মীদের মামলা হয়েছে। ওই লড়াই এখন কিন্তু আমাদের চলমান। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই ভোটাধিকার কতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, আমাদের এই লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা নেতৃবৃন্দ কি পরিমাণ আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন। এই আন্দোলন কিন্তু সবাই পিঠ দেওয়ালে ঠেকে গেছিল। আপনারা কিন্তু যার যার অবস্থানে রাজপথে নেমেছেন, আমাদের কিন্তু বলতে হয় নাই, সবার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। কারণ এই দীর্ঘ 16 বছর যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন এই স্বৈরাচারী সরকার করেছে, এখন এই স্বৈরাচারী সরকারের দোষকদের দিয়ে আবার একটা ভুইপোর সংগঠন নতুন করে ছাত্রলীগ থেকে ধরে এনে দায়িত্ব দিচ্ছে থানা এবং বিভিন্ন মহানগরে। এরাই আবার আমাদের যুব দলের নেতা কর্মীদের উপরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা দিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের কাছে একেবারে পিন মারছে যে এদেরকে ধরেন আপনারা। এই ভুইপোর সংগঠন দেখে আমাদের যাচাই করতে হবে কাদেরকে দিয়ে তারা কমিটি দিয়েছে। এরা কি আজও ছাত্র না ছাত্রলীগ? প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জন্মকালের আগের থেকে 1952 সাল ভাষা আন্দোলন, 1971 সাল, 1990 সাল, 2024 সাল, সব সময় দেশের করুণ পরিস্থিতিতে ছাত্র জনতা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল না? সবসময় ছাত্র জনতা ছিল রাজপথে। এবং বাংলাদেশে যখন করুণ পরিস্থিতি, স্বৈরাচার যখন বাংলাদেশকে আঁকড়ে ধরে, তখন এই ছাত্র জনতা বাংলাদেশকে মুক্ত করে নতুন একটা বাংলাদেশের রূপ নেয়। কিন্তু এবার 2024 সাল আমরা দেখলাম একটি ব্যতিক্রম। এই ছাত্ররা কেন নতুন দল গঠন করতে হবে? কেন করতে হবে দল? কেন করতে হবে সংগঠন? ছাত্ররা থাকবে পড়াশোনা
দিয়ে পড়াশোনা নিয়ে থাকবে? কেন তারা রাজপথে থেকে ওই ট্রাফিকের দায়িত্ব পালন করবে বলেন আপনারা? আমরা তো এই আশা করি নাই। আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি, আমার ছেলে কেন ট্রাফিকের দায়িত্ব পালন করবে? একটা সময় করেছে, এখন তো দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন তো প্রশাসন আছে, এখন সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, ডিজিএফ আছে, এনএসএ আছে, ডিবি আছে, সবাই আছে। এখন কেন ছাত্ররা কেন পার্কিং এ, কেন ফুটপাতে, কেন ইয়েতে ডিউটি করবে? আমরা এটা আশা করি না। আমরা আশা করি আমাদের সন্তানরা পড়াশোনা করবে, এই দেশের মানুষের হাল ধরবে, দেশের যখন করুণ পরিস্থিতি আসবে এই ছাত্ররাই আবার দেশকে তুলে নিয়ে আসবে। আমরা এটা আশা করি। আমরা আশা করি না আপনারা দল করেন, আমরা আশা করি না আপনারা রাজনীতি করেন, কারণ